বাংলাদেশে জল্পনা কল্পনা শেষ হয় না, সবসময় কিছু না কিছু জল্পনা হয়ে থাকে। আমি বহুদিন আগে একটা ভিডিও করেছিলাম, সেখানে বলেছিলাম যে ধীরে 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 শেখ হাসিনাকে মানে আনলক করা হচ্ছে, খোলস ভেঙে বাংলাদেশ বেরিয়ে আসছে, বাংলাদেশ আওয়ামী লীগ বেরিয়ে আসছে। কবে বলেছিলেন? যেদিনকে সাংবাদিক সম্মেলন একটা করেছিলেন আপনাদের আওয়ামী লীগের পক্ষ থেকে, সেদিনকে আমি ওইখানেই বলেছিলাম যে এবার হয়তো খুব শিগগিরই দেখবেন শেখ হাসিনা হয় অডিও বক্তব্য দেবেন, নইলে ভিডিও বক্তব্য দেবেন, ধীরে ধীরে খোলস ছেড়ে আওয়ামী লীগ বেরিয়ে আসবে। এবার প্রশ্ন হচ্ছে, ভারত কেন এই পারমিশনটা দিল? ভারতের পারমিশন ছাড়া তো হতে পারে না, ভারত নিশ্চয়ই পারমিশন দিয়েছে, এটা বলতে লাগে না। এখন ভারত এখন জল মাপছে, সোজা কথা, ভারত জল মাপছে যে কিরম সাড়া পাওয়া যায়, তার পক্ষে কিরম লোক আছে, কত সাংবাদিক আছে, কত মিডিয়া আছে, একবার ভারত দেখে নিল। এবার আমি তোমায় বলছি, এর পরপর দুটো ঘটনা ঘটবে। এবার যেটা হবে সেটা হচ্ছে শেখ হাসিনার ভিডিও, সরাসরি ভিডিও হবে, ভিডিও উনি লাইভে থাকবেন, তারপর উনি সাংবাদিকদের মুখোমুখি হবেন। সেটা কবে হবে আমি জানি না, তবে ভিডিওটা এই মাসের মধ্যে যে কোনো দিন হবে, এটুকু আমি বলতে পারি, এই মাসের মধ্যেই। তাও তো অনেকে ঢুকতে পারেনি, যা আমাদের এখানে সাংবাদিকের ঢল নেমেছিল, আমি যা শুনেছি, আমি তো আর যেতে পারিনি, তো যা শুনেছি তাতে আমি দেখেছি যে, যা শুনেছি তাতে বোঝা গেছে যে প্রচুর উৎসাহী মানুষ যারা শেখ হাসিনার বক্তব্য শুনতে চান। এখন অডিওটাই হয়ে গেল, এইবারেতে আপনার ভিডিও বার্তা আসবে, সেখানে উনি কোশ্চেন অ্যান্সারের উত্তর দেবেন, অথবা শুধু অডিও ভার্সনে যেটা করেছেন ওরকম অডিও ভিডিও ভার্সন একটা করতে পারেন। তারপর উনি লাইভে যুক্ত হবেন। এই সাংবাদিক সম্মেলন অডিও বার্তা, তাতেই কিন্তু এদের কিন্তু জামা কাপড় হলুদ হয়ে যাচ্ছে। বর্তমান যে ইউনিসের অবৈধ সরকার, তারা কিন্তু বেশ গভীর চিন্তিত এবং সংকটে আছে। সেটা ওরা দেখায় না, কিন্তু আমরা খবর পাই তাদের ভেতরে মিটিং ফিটিং অত্যন্ত বেড়ে গেছে, কি করে মোকাবিলা করা যায়। তো ওই 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটা যেটা তোমরা বলছো, 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে না, যেভাবেই হোক, কিভাবে হবে আমি জানি না, নির্বাচন ভন্ডুল হবেই হবেই। আর যদি জোর করে একতরফা স্ট্যাম্পিং করে যে নির্বাচন হয়, করতে পারে, যেভাবে ব্যালট পেপার এদিক ওদিক হয়েছে সেগুলোকে নিয়ে এসে জোগাড় করে একতরফা নির্বাচন একটা জোরজার করে ঘোষণা করে দিল, তাতে বাংলাদেশের ক্ষতিটাই হবে, লাভ কিছু হবে না। আর ভারত এখানে জল মাপছে, জলটা মেপে নিল, বুঝে নিল, এইবার বাকি কাজটুকু আর্ধেক 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 করবে, ধীরে ধীরে করবে আর কি, আর্ধেক আর্ধেক করে ধীরে ধীরে করবে, এর বেশি আমি আর কিছু বলবো না। জি তরুণদা, এই যে প্রেস কনফারেন্স যেটা হলো, এটা তো একটা ইন্টারন্যাশনাল প্রেস কনফারেন্স। এই এই ধরনের প্রোগ্রামগুলো আসলে আওয়ামী লীগের জন্য কতটা সুফল নিয়ে আসবে বলে আপনার মনে হয়? অনেকটাই, অনেকটাই। এই একটা প্রেস কনফারেন্স কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের অনেকটাই সমৃদ্ধ করেছে এবং চাঙ্গা করেছে। তারা নেত্রীর মুখ থেকে শুনতে চাইছিলেন
বাংলা মানে আওয়ামী লীগের প্রতি, তাদের কর্মীদের প্রতি তার কি বার্তা, বার্তা তিনি পরিষ্কার দিয়ে দিয়েছেন। এবং সব থেকে বড় ব্যাপার যেটা হলো, ইউনূসকে একেবারে মানে জামা কাপড় খুলে দিয়েছেন উনি আন্তর্জাতিক মিডিয়ার সামনে। ও যে একটা ভালো মানুষের মুখোশ পরে থাকতো, যেটা শেখ হাসিনা অনেক আগে চিনতে পেরেছিল, লোকে বাংলাদেশের মানুষ চিনতে পারেনি, সেটা এখন বাংলাদেশের মানুষ চিনতে পেরেছে, সাধারণ মানুষ চিনতে পেরেছে, আওয়ামী লীগ তো জানেই, আর আন্তর্জাতিক মহল এবার পরিষ্কার জানতে পেরেছে। এরপরে যখন ভিডিও বার্তা হবে তখন ব্যাপারটা আরো পরিষ্কার হবে। তরুণদা, ভারত সরকার কি এই ঝুঁকি নিবে? এতটা ফ্যাসিলিটিস কি দিবে? ঝুঁকি ঝুঁকি না নেওয়ার কি আছে? ঝুঁকি না নেওয়ার কি আছে? বাংলাদেশ ভারতের কি করবে? কি করবে বলো? না, আমাদের ভেতরে ঢুকে মারপিট করবে? তৌহিদ হোসেন এই গতকালকের যে প্রোগ্রাম, এই প্রোগ্রাম নিয়েও কিন্তু উনি বিবৃতি দিয়েছেন যে ওনারা এটাকে ভালোভাবে নিচ্ছেন না। ভালোভাবে নিচ্ছেন না তো ভারতবর্ষকে একটা চিঠি লিখুক না, সাহস করে একটা চিঠি লিখুক না যে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি, লিখুক। বা কেন করা হয়েছে তার জবাব দিয়েছি, আর চাইছে না কেন? জি তরুণদা, এটাও তো একটা আবার আসবো। জি, আবার আসবো আপনার কাছে। আমি রফিক ভাইয়ের কাছে যাই খুব সংক্ষেপে, যদি রফিক ভাই এই বিষয়ে একটু আলোকপাত করেন খুবই সংক্ষেপে। আমরা আরো আমাদের আলোচনা অনেক অনেক আছে, অনেকগুলো আলোচনা, আমরা মূল প্রসঙ্গে এখনো আসিনি। দিল্লির যে প্রোগ্রাম, সেখানে প্রথমত বলা হচ্ছিল যে শেখ হাসিনা কি বল প্রকাশ্যে আসবেন, এই ধরনের প্রচারণাই আমরা দেখেছি। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে না, তিনি প্রকাশ্যে আসেননি, তিনি অডিও বার্তা নিয়ে সেখানে এসেছেন এবং আওয়ামী লীগের কিছু নেতারা সেখানে উপস্থিত ছিলেন এবং তারা সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন। আমার প্রশ্ন হচ্ছে, এই ধরনের প্রোগ্রাম আওয়ামী লীগকে কতটা সুফল দিবে? আওয়ামী লীগ তো এখনো বাংলাদেশে ঘুরে দাঁড়াতে পারেন আমার যদ্দূর মনে হচ্ছে। রফিক ভাই সংক্ষেপে। ধন্যবাদ মাসুদ ভাই, ধন্যবাদ তরুণদা, ধন্যবাদ আপনার দর্শক শ্রোতা। তরুণদাকে অসংখ্য ধন্যবাদ, অনেকদিন পরে তরুণদাকে পাইলাম সাথে। দেখেন, নমস্কার। দেশে আওয়ামী লীগ সংগঠিত না, এটা ঠিক আছে, কারণ আওয়ামী লীগের মোটামুটি যারা নেতৃস্থানীয় লোক ছিল সবাই দেশের বাইরে আছে। আর সবাই না, এটা ভুল কথা, অনেকেই বাইরে আছে আর অনেক লোক আছে জেলে আছে। ধরেন আপনি 117 জন এমপি জেলে আছে, একজন মারা গেছে, আরো নতুন নতুন আপনার ধরতেছে। গতকালকেও একজন আজকে আসলো যে আপনার গাজীপুরের মহানগরের একজন যুবলীগের সহসভাপতি ছিল, মানে তাকে অ্যারেস্ট করছে। যারা যারা যাদেরকে পাচ্ছে তাদেরকে কিন্তু অ্যারেস্ট করা হচ্ছে। আর এখানে যেটা বলতেছেন, গত 18 মাসে আওয়ামী লীগের যারা বাইরে আছে তারা কেউ সাথে কেউ কিন্তু সম্পর্ক ছিল না। অনেকেই আপনার বিভিন্ন চ্যানেলে এসে কথা বলছে বিভিন্নভাবে, বিচ্ছিন্নভাবে। কিছুদিন আগে 15 দিন বা আগে ধরেন মনে করেন নৌফেল সাহেব আবার আর একজন হাসান মাহমুদ সাহেব, ওরা এসে একটা সাংবাদিক সম্মেলন করলো আপনার একটা মানবাধিকার সংস্থার ব্যানারে এসে। এটা হলো মানবাধিকার সংস্থা, ব্রিটেনের একটা মানবাধিকার সংস্থা। ওইখান থেকে আইসা ওই দিন 15 আগস্ট না 5ই আগস্টের আগে কি কি হয়েছে ওইটা আপনার তুলে ধরার জন্য আইসা একটা সংবাদ সম্মেলন। আর এটা যেটা করছে যে আপনার বলতেছেন যে এটা লাভ লোকসানের ব্যাপারটা, এতদিন পরে আইসা আওয়ামী লীগের ব্যানারে আইসা কাজ করলো ওরা। নৌফেল আসছিল, আপনার অনেকে আসছে, আরো আপনি বলছেন লাইমলাইটের নেতা ছাড়াও অনেকে আসছে। আমি একজন এমপি কে দেখলাম, সে ফরিদপুরের ভাঙ্গার এমপি ছিল, আপনার নিক্সন চৌধুরী, তাকেও আমি এখানে দেখলাম। তার মানে কি অনেক নেতা এখানে ছিল, আসছে। তার মানে তারা এখন মোটামুটি সংগঠিত হয়েছে। এবং বাইরে আমেরিকা বলেন, আমেরিকা থেকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী
যে সাহেব, আব্দুল মোমেন সাহেব, উনি যুক্ত ছিলেন, আবার অনেকেই বিভিন্ন কান্ট্রি থেকে যুক্ত ছিলেন, ওয়ার্ল্ড ওয়াইড। আব্দুল মোমেন সাহেব, ডক্টর হাসান মাহমুদ। হ্যাঁ, এখানে যেটা হয়েছে আপনার, এইখানে ভারতে যেহেতু একটা বিশাল দেশ, অনেক বড় দেশ, সেখানে অনেক মিডিয়া কাজ করে, বিশ্ব মিডিয়ার অনেক সব দেশে, বিশ্বের যত মিডিয়া আছে মনে করেন, যাদের লাইমলাইটের মিডিয়া, তারা সবাই ভারতে তাদের প্রতিনিধি আছে। তাদের প্রতিনিধিকে এইটা আপনার 15ই আগস্ট না 5ই আগস্টের আগে কি কি ঘটনা ঘটলো, কি হইলো না হইলো, এগুলি জানানোর জন্যই ওরা কিন্তু একদম সংগঠিত হয়ে এবার সংবাদ সম্মেলন করলো, যে কি ঘটনা ঘটলো আমি দেখছি, এই তাদের ইয়াগুলি, তারা কি ব্রিফ গুলি করছে। তারা মূলত ব্রিফ করছে আপনার ওই এই যে জুলাইয়ে যে আন্দোলন যেগুলো হয়েছে, কি কি ঘটনা ঘটছে, কি ধরনের এখানে যে জাতিসংঘের যে ইয়া আছে, আপনার একটা রিপোর্ট দিল, এই রিপোর্টটা যে ভুয়া মিথ্যে, এটা ওনারা বারবার উঠায় ধরছে তথ্য প্রমাণ সহ, এবং নতুন করে জাতিসংঘকে আহ্বান জানাইছি যে এখানে তার একটা সুষ্ঠু এবং সুন্দর তদন্ত করার জন্য, এটা কিন্তু আহ্বান জানাইছি। আর আপনি যেটা বলছেন যে শেখ হাসিনার ব্যাপারটা যে ফ্রন্টে আসার জন্য, আমি কিন্তু বলছিলাম আপনি অনুষ্ঠানে, আমি বলছিলাম 2-3 দিন, এই ঘটনার 2-3 দিন আগে, যে উনি আসবেন না প্রকাশ্যে। আমার এই তথ্যটা আমি পাইছিলাম একজন বিশিষ্ট সাংবাদিক, ইন্ডিয়ান সাংবাদিক, ওনার কাছ থেকে পাইছিলাম, এবং তখন আমারও মনে হয়েছিল যে ওনার কথাটাই যুক্তিযুক্ত। উনি যেভাবে ব্যাখ্যা করছিল, ওনার ব্যাখ্যাটা আমার কাছে খুব পছন্দ হয়েছিল। উনি আমি এই পর্যন্ত যতগুলি উনি প্রেডিকশন করছে, সেই প্রেডিকশন গুলিতে আমি একটাতেও আপনি ভুল পাই নাই। ওনার প্রেডিকশনটা খুব ভালো ছিল, এবং উনি এটাই বলছিল যে, আমি ওনার লাইভটা শুনছিলাম তো ওই প্রায় 8-10 দিন আগের কথা, যে উনি হয়তোবা আসবে কিন্তু ইয়ে হবে না, রেকর্ডেড ভাষণ দিতে পারে, এবং এটা বলছিল যে ভিডিও ভাষণও দিবে না। ওইটাই সত্যি কথা, যে দেখেন আপনি ওনার কথাটাই সত্যি হয়েছে, অডিও ভাষণ দিবে। এবং আবার নতুন করে উনি আরেকটা প্রেডিকশন দিছে, যে সামনে 12 তারিখের আগে বা পরে উনি ভিডিও ভাষণও দিতে পারে, এবং ডাইরেক্টও দিতে পারে বা ইনডাইরেক্টও দিতে পারে, ভিডিও তো রেকর্ডেড থাকতে পারে, এরকম হতে পারে। মোট কথা যে আপনি এত বড় ঘটনার পরে আপনি ইচ্ছা করলে তো আরে গৌতম দা বলেছে, গৌতম লাহিড়ী বলেছে, গৌতম লাহিড়ী, গৌতম দা বলেছে। দেখেন আমি এই যে ভারতীয় যে যারা সাংবাদিক আছে, তরুণ দা আছে, ওনাদের সবারই ভিডিও কিন্তু আমি সবসময় শুনি। আমি শুনিয়ে একটা সবার সাথে সবার গেলে একসাথে মিলাই, মিলানোর পরে আমি এটা দেখি যে আসলে মানে সব ঠিক আছে কিনা। দেখলাম যে না, ওনাদের যে যারা এই লাইভে আসে, অনেকেই পাইছি, সবার নাম আমি মনে থাকে না, ওনাদের এগুলি আমার কাছে মিলে। আর ইচ্ছা করলেই কিন্তু আসতে পারে না, আপনার যেহেতু আপনার এই ইন্টারন্যাশনাল কিছু নিয়ম কানুন থাকে, ওই জন্যই অনেক কিছুই আপনার আওয়ামী লীগ যে শুট করে আইসা পড়বে, এটাও কিন্তু সম্ভব ছিল না। এখন আস্তে 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 যে দাদা বললেন যে খুলস ছেড়ে বেরিয়ে আসতেছে, ভারত সরকার এতদিন অনুমতি দিছে না, বা এখনো অনুমতি দিছে কিনা সেটাও ব্যাপার না, হয়তো বা ওনার লিবারেল, অনুমতি চাওয়ারও দরকারও লাগছে না, হয়তো কথা বলার সুযোগ দিছে, কিছু বলতেছে না, এরকম অনুমতি নাও নিতে পারে, অনুমতি দরকারও নাই, এরকম হইতে পারে, সেক্ষেত্রে ইয়া করতে পারে। আর যেটা বললো যে এই এটা আস্তে ধীরে, দাদা কথা যেটা বললো যে আস্তে ধীরে দেখবেন আপনি আরো ফেসে আসবে, এটা সবকিছু কিন্তু একটা মানে ধীরে স্থিতি হয়। প্রায় আজকেই যদি আপনি বলছেন যে বাংলাদেশে আওয়ামী লীগ যে কিছু ইয়া হচ্ছে না, আওয়ামী লীগের লোক আওয়ামী লীগে আছে। আপনি ইলেকশন হবে, যদি ইলেকশনটা হয়, দাদা ইন্ডিয়া থেকে বলতেছে যে ইলেকশন হবে না, এই যে দাদার কথাটা উনি কিন্তু ইন্ডিয়া থেকে বলতেছে। আবার কেন ইন্ডিয়ার কথা, উনি তো বাংলাদেশের সাংবাদিকরা মেইন যারা মেইন স্ট্রিম সাংবাদিক, ওনাদের কথা অবশ্যই ওনারা শুনে। যে আজকে আমি এই ভিডিওতে আসার আগে আমাদের যে বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক বলবো, উনি একজন একটা আপনার গবেষণা সংস্থারও আপনার চেয়ারম্যান হিসেবে কাজ করে, জিল্লুর রহমান সাংবাদিক, লাইমলাইটেড, বাংলাদেশে 1 নাম্বার পজিশনে আছে বলতে গেলে। ওনার একটা গবেষণা প্রতিষ্ঠান আছে, উনি এগুলি নিয়ে, রাজনীতি নিয়ে এগুলি গবেষণা করে। উনি আজকেও বলছে, এই একটু আগে 1 ঘন্টা আগে এই ভিডিওটা ছাড়ছে, যে আমি এখনো মনে করি না যে বাংলাদেশের ইলেকশনটা 12 তারিখ হবে। কেন? ওনার কাছে ওনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেকেই জিজ্ঞাসা করে যে ইলেকশনটা হবে কিনা, উনি কিছু বলতে পারে না, এই কথাই বলছে। আবার একটা বলছে যে ইলেকশনে যদি হয়েও যায়, তাহলে ওই ইলেকশনটা সুন্দর হবে না, সঠিক হবে না, এখানে আপনার মনোপুলেশন হবে। রফিক ভাই, নির্বাচন প্রসঙ্গে আমরা আবারও আসবো, আমি তরুণদার কাছ থেকে ঘুরে আসি, আপনি 2 মিনিট শেষ করবেন। হ্যাঁ, এখন যে আপনি যে এই যে ইন্টারন্যাশনাল মিডিয়ার যে কথাটা বলছেন আপনি,
এটা তো খুবই একটা যুক্ত কাজ করছে, এবং এটা খুবই একটা মানে আমি মনে করি একটা, যারা অবশ্যই এখানে ব্রিলিয়ান্ট লোক আছে, কারণ আপনার সারা বাংলাদেশে কি হচ্ছে বা কি হয়েছে আগে বর্তমানে কি হচ্ছে, এটা ইন্টারন্যাশনাল মিডিয়াকে না জানালে তো মিডিয়া জানতে পারবে না। কারণ ভারতে ইন্টারন্যাশনাল মিডিয়া সব মিডিয়া কাজ করে, ওরা এই সংবাদদাতা যারা আছে ইন্টারন্যাশনাল মিডিয়া, এই সাংবাদিকরাই বাংলা, যদিও ইন্ডিয়ান নাগরিক অনেকেই ইন্ডিয়া প্রতিনিধি হিসেবে কাজ করে, যেমন বাংলাদেশে কাজ করতেছে না, আপনার আল জাজিরার প্রতিনিধি আছে, আপনার ডয়েল বেলের প্রতিনিধি আছে, ইন্ডিয়া তো এরকম আছে, আল জাজিরার প্রতিনিধি আছে, ডয়েল বেলের প্রতিনিধি আছে, অন্যান্য দেশের প্রতিনিধি আছে, তারা এই যে রিপোর্ট গুলি তারা তো ওইখানে আপনার দিবে, তাদের পেপার পত্রিকা বা আপনার টেলিভিশন চ্যানেলে দিবে। তাহলে তার মানে কি ওই যে অল মিডিয়াতে জানানো যে বাংলাদেশে কি হয়েছিল 15ই আগস্টে না জুলাই যে কি হয়েছিল, জুলাই আগস্টে কি হয়েছে, কি ধরনের ঘটনা ঘটছে, এবং জাতিসংঘের কাছে তো রিপোর্ট দিবে, তারা তো সেটা একটা আপনার জাতিসংঘতে যদি গিয়ে আপনি যদি বলেন বা যে আপনি এইটাই হয়েছে, যেহেতু সরকার আর তো সরকারের নাই, আমি তো বর্তমান সরকার নাই, তারা ইচ্ছা করলে তো জাতিসংঘ গিয়ে ভাষণ দিতে পারবে না, তারা তো তথ্য প্রমাণ বিভিন্ন ধরনের উপস্থাপন করার জন্য তারা তো পয়েন্ট নিয়ে কাজ করতে হবে, পয়েন্ট নিয়ে কাজ করছে, জাতীয় সংঘতেও তারা দিছে, ওই পয়েন্টগুলি পাঠাইছে, এবং ইন্টারন্যাশনাল মিডিয়া যারা আছে তাদেরকে ওই জিনিসটা দিছে যে আমরা এই ঘটনা ঘটছে। এটা এই হিসাবে এটা আওয়ামী লীগের জন্য পজিটিভ। হয়তোবা আপনার আওয়ামী লীগের যারা আছে সমর্থক আছে, ওরা হয়তোবা অতটুকু উজ্জীবিত না হইতে পারে, কারণ আপনি ভাই রাজনীতিটা তো সহজ না। আপনি দেখেন আমরা কিন্তু অনেকেই বলি যে আসলে লিডারই, একজন লিডার মানে প্রকৃত লিডার যদি না থাকে কোনো কিছুই সম্ভব না। আপনি সমর্থক থাকবে ঠিকই, সমর্থকদের কিছুই হয় না, সমর্থক তো হা হা জিন্দাবাদ জিন্দাবাদ করে, সমর্থক হলো বড় জিনিস, লিডার হলো লিডার যারা এখানে লিডার নেতৃত্ব দিচ্ছে সেটা তারা বুঝিয়ে দিচ্ছে। আমি মনে করি এটা খুব সুন্দর একটা ঘটনা ঘটছে। আপনার ইচ্ছা করলেই তো এখন আপনি মনে বাংলাদেশে যদি আওয়ামী লীগ যদি এখন মনে করেন সমর্থকরা এই হই হুল্লার আপনার গোল শুরু করে, তাহলে তো আওয়ামী লীগের ক্ষতি হবে। কারণ মানুষ এখন যতটুকু সিপিটি আওয়ামী লীগের প্রতি আসছে সেটা হলো আপনি দেখেন এরপরে বাংলাদেশ যে ঘটনাগুলো ঘটছে লাস্টে 18 মাসে, আমরা এই প্রতিটাতে আসবো, আমাদের আলোচনা আছে, ঠিক আছে, আবার আসবো আপনার কাছে, এই প্রসঙ্গে আমাদের আলোচনা আছে, আপনি আলোচনাটা মনে রাখেন। জি, আমি তরুণদার কাছে মাঝখানে আজকে একদম লেটেস্ট যে খবর সেটা হচ্ছে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে আইসিসি অলরেডি বাদ দিয়ে দিয়েছে এবং বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড খেলবে, এটাও নিশ্চিত করেছে। বাংলাদেশের সব মিডিয়ায় আজকে এই খবরটা আছে, আমি কিছুক্ষণ আগে সব মিডিয়াতে খবর দেখেছি, আজকে বিকেল থেকেই দেখা যাচ্ছে। তরুণদা একটা ভিডিও করেছিলেন গতকালকেই তো সম্ভবত, না পরশু, বাংলাদেশ ভারত ক্রিকেট রাজনীতি, আপনি এই জটিলতার জন্য দায়ী করেছেন বিসিবিকে। আপনার কাছ থেকে এই ব্যাখ্যা শুনবো, আসলে এখানে কে কিভাবে দায়ী, এই যে এত বড় একটা ঘটনা ঘটে গেল বাংলাদেশের উপর দিয়ে, বাংলাদেশ বিশ্বকাপে যাবে না, আবার বাংলাদেশকে বিশ্বকাপে নেয়ার জন্য আইসিসি কোনো ধরনের রিকোয়েস্ট বা কোনো ধরনের পদক্ষেপ নেয়নি, এমন কথা আমাদের বিসিবি বলছে। আমরা জানি না ভিতরে ভিতরে কি হয়েছিল। তরুণদা, প্রথমেই ভুল বললে যে আমি কিন্তু দায়ী বিসিবি কে করিনি, আমি দায়ী করেছি বিসিসিআই, মানে আমাদের যে বিসিসিআই এবং আইসিসি কে। জি, আমি যদি দেখি যে আমার এইখানে আমার দেশে তো শহরের অভাব নেই, স্টেডিয়ামের অভাব নেই, অন্তত 50টা স্টেডিয়াম আছে যেখানে করা যেতে পারে। যখন ভারত বাংলাদেশ যখন একটা এরকম উত্তেজনা একটা চলছে, সেই মুহূর্তে ম্যাচগুলোকে কলকাতায় ফেরার প্রথম কি দরকার ছিল? চেন্নাইতে ফেলতে পারতো, ঠিক আছে, ভারতবর্ষে খেলবো না, দুবাইতে করতে পারতো, শ্রীলঙ্কায় করতে পারতো পুরো ম্যাচটা, যেমন পাকিস্তানের সঙ্গে যেমন হয়, দুবাইতে খেলা হয়, নিউট্রাল কান্ট্রিতে খেলা হচ্ছে। এটা বিসিসিআই এর উচিত ছিল প্রথম থেকে এই ব্যাপারে মানে সচেষ্ট হওয়া, তাহলে এই বিতর্কটা হতো না। আর আইসিসি হচ্ছে গিয়ে দাদা টি-20-র কথা বলছেন, আইপিএল এর কথা বলছেন, এই যে আইপিএল এর কথা।
তো আমি পাকিস্তানের কথাটা বললাম ওয়ানডে দিয়ে, ওয়ানডে বা T20 যখন পাকিস্তানের সঙ্গে 1-1 হয়, সব দুবাইতে হয়, সব শ্রীলঙ্কায় হয়। আমি সেরকমই যদি হয় তাহলে পুরো টিমটাকে ওখানে নিয়ে গিয়ে সব IPL-টা করা যেত, কিছু দুবাইতে হতো, কিছু শ্রীলঙ্কায় হতো, হয়ে যেত। এখন সব ম্যাচ ফিক্সিং সমস্ত মানে হোটেল সমস্ত ঠিকঠাক হয়ে যাওয়ার পর, যখন টিভি সত্ত্ব যখন বিক্রি হয়ে গিয়েছে, তখন তোমরা হঠাৎ বললে ভারতীয়দের চাপে যে মুস্তাফিজুর রহমানকে নেওয়া যাবে না। এটা ভাবা আগে উচিত ছিল। আর ICC হচ্ছে BCCI এর পিট্টু, কারণ ICC চলে হচ্ছে BCCI এর পয়সায়, আর ICC মাথায় কে জয়শাহ। বাংলাদেশের এখানে যেটা ভুল হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ সরকারের এখানে নাক গলানো উচিত হয়নি। ভারত সরকার কি এটা নিয়ে একটা কথা বলেছে? একটাও কথা বলেনি। কারণ ভারত সরকারকে করতে যাবে কেন? এটা হচ্ছে একটা প্রাইভেট এন্টিটি, তারা এখানে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট তারা করে, মানে টাকা পয়সার লেনদেন তারা করে, টিভি সত্ত্ব বিক্রি তারা করে। এই যে বাংলাদেশে যেটা হলো এখন, বাংলাদেশে কিছু চ্যানেল থেকে টিভি সত্ত্ব কিনেছিল, তাদের টাকাগুলো গেল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এখন বহু টাকা ক্ষতিপূরণ দিতে হবে। এই যে পায়ে পা লাগিয়ে এই যে আগ বাড়িয়ে সরকারের কথা বলা, এইটা ক্রিকেটটাকে একদম মেরে দিল, একদম ক্রিকেটটাকে মেরে দিল। ওই জন্য প্রথম দোষ দিই আমি BCCI কে, তারপরে দোষ দিই আমি এই বাংলাদেশ সরকারকে, যারা এখানে নাক গলালো। এই নাকটা না গলালে তাহলে কিন্তু কোনো ব্যাপার হতো না। এখন সামনে কি কি আছে, এখন এই যে টাকা যে ফাইন করবে, একটা ফাইন তো করবে, কারণ ICC-তে একটা খরচা হয়েছে, হোটেল বুকিং থেকে আরম্ভ করে টিভি সত্ত্ব নেওয়া, তো তাদেরকে টাকা দেওয়া, একটা ম্যাচ চলে গেল মানে আবার স্কটল্যান্ডকে ঢোকাও, পুরো শিডিউলটাকে আবার পরিবর্তন করো, টেবিলটাকে পুরো পরিবর্তন করো, এর জন্য যে মানে খাটনিটা হচ্ছে এই যে অযথা, তার জন্য একটা ফাইন করবে। এই ফাইনের টাকা যদি না দেয়, এবং যত টাকা দিয়েছিল সেই টাকা যদি না দেয়, তাহলে একটা বড় আঘাত কিন্তু বাংলাদেশ ক্রিকেটের উপর আসতে পারে। এটা হচ্ছে প্রথম হচ্ছে তোমার 5 বছর কি 7 বছরের জন্য ICC সাসপেন্ড করে দিল, তারপরেও যদি না কিছু বলে তাহলে পরে বলবে আজীবনের মতো সাসপেন্ড হয়ে গেল, বাংলাদেশের ক্রিকেট খেলা হয়ে গেল। সবই তো পৃথিবী যেখানে যত খেলা হচ্ছে সবই ICC-র আন্ডারে, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, তার আন্ডারে। আর সেটা পুরো টাকাটা জোগাড় হচ্ছে BCCI। সারা পৃথিবীর মধ্যে তুমি যদি জিজ্ঞেস করো যে ধনী ক্রিকেটার কারা, প্রথম নাম চলে আসবে ভারতীয় ক্রিকেটারদের। এরা কোটি কোটি টাকা ম্যাচ ফি পায়, এরা কোটি কোটি টাকা তোমার কি বলে বিজ্ঞাপনের আয় করে। অনলাইন যত এই খেলা দেখে তার থেকে কোটি টাকা তাদের রেভিনিউ আসে, রেভিনিউ ভাগ পায় তারা। তাদের যা পয়সা আছে সারা পৃথিবীর কোনো ক্রিকেটারের ওই পয়সা নেই। তো যাই হোক, এখন বাংলাদেশ সরকার এর মধ্যে ঢুকে গিয়ে ব্যাপারটাকে আরো গুবলেট করে দিয়েছে। যদি বাংলাদেশ সরকার না ঢুকতো তাহলে কিন্তু বাংলাদেশ ক্রিকেটের এতটা ক্ষতি হতো না। তারপরে আগ বাড়িয়ে আবার বলছে যে ভারত যদি আমাদের কাছে এসে অনুরোধ করতো, আমাদের কাছে ক্ষমা চাইতো, তাহলে আমরা ভেবে দেখতাম। বাংলাদেশের ক্রিকেটে তুই কি হনুমানের বাচ্চা, তুই ভারত গিয়ে তোর কাছে ক্ষমা চাইবে? বাংলাদেশ ক্রিকেটের প্লেয়াররা যদি ভারতবর্ষ ICC-র আন্ডারে খেলে কি না খেলে, ভারত যদি খেলতে আসে কি না যায়, ভারত না যায়,
তাহলে পরে ভারতের কি আসে যায়? এই যে আমি বড় বড় কথাগুলো বলি না, ওজন ছাড়া একটা মাত্রাতিরিক্ত একটা কথা আমি বলে দিলাম, আমি আমার ওজনের বাইরে গিয়ে কথা বলে দিলাম, সেটা করলেই তো তখন খারাপ হয়ে যায়। যতটা চাদর ততটা পা ফেলো ভাই। ভারতবর্ষ চুপ করে থাকে, কথা বলে না, কিন্তু কাজে করে দেখিয়ে দেয়। জি তরুণদা, রফিক ভাই খুব সংক্ষেপে যদি এটা একটু জানান যে আজকে যে খবরটা বেরিয়েছে, আইসিসি বাংলাদেশকে অলরেডি বিশ্বকাপ থেকে বাদ দিয়ে দিয়েছে। এখন সামনের বাংলাদেশের ক্রিকেটের ফিউচার কি, যদি সংক্ষেপে একটু আলোচনা করেন 5-6 মিনিটের মধ্যে। ধন্যবাদ মাসুদ ভাই। আমি একটা কথা আগে বলি, এটা আমরা কেউ উঠাই নাই এই পর্যন্ত। আমরা যত আলোচনা করছি বিভিন্ন সময় বা বিভিন্ন জায়গা থেকে আলোচনা হচ্ছে, কেউ কিন্তু উঠাই নাই জিনিসটা। আমি অনেকেই আপনার এই বিশ্লেষণ শুনলাম। দেখেন, বিসিসিআই মানে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড কিন্তু মুস্তাফিজকে বাদ দেয় নাই, এটা কিন্তু আগে সবারই জানা দরকার। বিসিসিআই কিন্তু মুস্তাফিজকে বাদ দেয় নাই। কারা বাদ দিছে? কলকাতার নাইট রাইডার্সের মালিক হলো শাহরুখ খান। যখন এখানে বাংলাদেশে আন্দোলন হলো ইন্ডিয়া বিরোধী, ওইখানে ভারত বিরোধী আন্দোলন শুরু হলো, না বাংলাদেশ বিরোধী আন্দোলন শুরু, ভারতের আন্দোলন শুরু হলো। তখন ওই দেশের যারা ক্রিকেট সমর্থক তারা শাহরুখ খানের নিয়ে অনেক আপনার খারাপ মন্তব্য করছে। শাহরুখ খান তখন চিন্তা করলো যে না, তাহলে আমরা মুস্তাফিজকে বাদ দিয়ে দিই। এই কিন্তু আসল ঘটনা। কারণ বিসিসিআই যে দায়ী করতেছেন আপনারা, এটা ঠিক না, এটা মূল পয়েন্ট। শাহরুখ খান তার ক্রিকেট ভক্তদেরকে শান্ত রাখার জন্য তার ক্রিকেটের যে ইয়ে আছে আপনার দল যে নাইট রাইডার্স, তার জনপ্রিয়তা ঠিক রাখার জন্য শাহরুখ খান বাদ দিছে। এটা আপনি ভারতীয় ক্রিকেট বোর্ডকে আপনি বলতে পারেন না, এটা আপনি দুষতে পারেন আপনার শাহরুখ খান বলতে পারেন। নাইট রাইডার্স এর দুষতে পারেন, প্রয়োজনে নাইট রাইডার্স মামলা করতেন, বিসিসিআই এর কাছে মামলা করতেন যে কেন শাহরুখ খান আমাদের ক্রিকেটারকে বাদ দিল। আইসিসির কাছে অভিযোগ দিতে পারতো নাইট রাইডার্সের বিরুদ্ধে, বিসিএস এর কাছে অভিযোগ দিতে পারতো ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে। এটা হলো মূল পয়েন্ট, এটা আমরা এতদিন আলোচনা করছি, এটা ধরেই নি আমরা। তাহলে তো ভারতীয় ক্রিকেট বোর্ড এবং আইসি যে ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ড কি দেয় জবাব দিত, তখন আমরা এই অ্যাকশনে যেতে পারতাম, আমরা ভারতের বিরুদ্ধে তখন যেতে পারতাম। আমরা তো ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে কথা বলতেছি, ভারতের বিরুদ্ধে কথা বলতেছিলাম, মুস্তাফিজকে বাদ দিল। কিন্তু আসলে তো মূল ঘটনা এখানে নিয়মের মধ্যে। এখন আপনি এখান থেকে চিল্লাচিল্লি করলেই যে ভারত আপনাকে কুর্নিশ করবে, এটা তো ঠিক না। আপনি নিয়ামতি যাতেন, আপনি ইয়াতে হতেন আপনার আইসিসির কাছে এবং আপনার বিসিসিআই এর কাছে অভিযোগ দিতেন নাইট রাইডার্সের বিরুদ্ধে যে আমার ক্রিকেটাররা কেন ইয়া করা হইল, বাদ দেওয়া হইল, তাহলে তো জিনিসটি বেরিয়ে আসতো। এখন আপনি মাঝখানে কি করছেন, লাগিয়ে গেছেন বিসিসিআই এর বিরুদ্ধে। এখন বলতেছে বিসিসিআই কি আইসিআই কিনা, ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ড সমান কিনা। আরে ভাই, ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ড হলো আপনার 16টা কান্ট্রি, অনেক দেশ আছে, তার মধ্যে পার্মানেন্ট স্থায়ী দেশ হলো 16টা। 16টার মধ্যে 14 জনই গেল আপনার বিরুদ্ধে। ভারত কি সবাই কি কিনে নিছে? তার মানে কি আপনার যে কথাটাই যৌক্তিক না দেখেই অন্যান্য ক্রিকেট দল মানে নাই। যেমন আমরা জিম্বাবুয়ে মানে না, আফগানিস্তান যে মুসলিম কান্ট্রি, আপনার মুসলিম নিয়ে চিন্তা করেন, এই জিম্বাবুয়ে তো আফগানিস্তান তো ভোট দেয় না বাংলাদেশের পক্ষে। যেহেতু যৌক্তিক কারণ ছিল না, অবশ্যই যৌক্তিক কারণ ছিল না, তাইলে তো আপনি এই জন্য আফগানিস্তানে ভোট দেয় নাই, নাহলে তো আফগানিস্তান পাকিস্তানের পক্ষে বাংলাদেশের পক্ষে ভোট দেওয়ার কথা, দেয় নাই কেন? তাহলে জিম্বাবুয়ে যে এত বাংলাদেশে জিম্বাবুয়ে ক্রিকেটের জন্য বাংলাদেশে অনেক কাজ করে, সেই জিম্বাবুয়ে ভোট দেয় নাই। আপনি চিন্তা করছেন, জিম্বাবুয়ে কিন্তু কোথাও খেলতে যেতে পারে না, বেশি কেউ টানে না, বাংলাদেশই টানে। হোম সিরিজের মধ্যে উল্টা পাল্টা জিম্বাবুয়ে টানে, তাহলে ওই জিম্বাবুয়ে তো ভোট দেয় নাই। ভোট করতে জানেন কি জানেন, ভারতের হাত ধরে বাংলাদেশের ক্রিকেটের উত্থান। ক্রিকেট কিন্তু শুরু না ভারতের হাত ধরিয়া, ক্রিকেট খেলা হয়েছে বহুত বছর আগে থেকে, পাকিস্তান আমল থেকেই করতেছে, কিন্তু উত্থান হয়েছে ভারতের হাত ধরিয়া। ভারতের যে সাবেক যে নিয়ে ছিল বিসিসিআই প্রেসিডেন্ট ছিল, আইসিসি প্রেসিডেন্ট ছিল জগমোহন ডালমিয়া, উনার ব্যক্তিগত মানে
উদ্যোগে এই বাংলাদেশের ক্রিকেট উত্থান হয়েছে। যখন আপনার ডাইরেক্ট ইংল্যান্ড ক্রিকেট বোর্ড করে ডাইরেক্ট না করছে যে বাংলাদেশকে দেওয়া যাবে না, এরপরও আপনি ডালমিয়া সাহেব এটা বাংলাদেশকে ওয়ান ডে স্ট্যাটাস এবং স্টেট স্ট্যাটাস দিয়ে গেল উনি। এরপর বাংলাদেশে কেউ খেলতে আসে না, কোনো দেশে খেলতে আসে না, 1 বছর না কয়েক বছর চলে গেল। পরে আসলো আপনার সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে, তখনকার আমলের ক্রেজ হইলো আপনার টেন্ডুলকার, বিশ্ব ক্রিকেটের ঢাকা স্টেডিয়ামে তখন খেলা হইলো, হাজার হাজার দর্শক, তিল ধারণা টাই ছিল না, সেই শুরু। এরপর ভারতে গিয়ে খেললো বাংলাদেশ, এরপর ভারত আবার বাংলাদেশে আসলো, এবার 2-3 বার যখন হলো তখন আইলো আপনার শ্রীলঙ্কার নিয়ে আসলো, ভারতের ইনফ্লুয়েন্স করে নিয়ে আসলো যে তোমরাও এর সাথে খেলো, ওরা উঠুক। এটি ইতিহাস তো মানুষ জানে না। এখন আপনি ব্যক্তিগত ক্ষোভের জন্য আপনার ব্যক্তিগত এই যে বললো যে আমাদের একজন বললো যে আমাদের টেলিফোন করবে কেন, ওনারা টেলিফোন কেন করবে, কারণ কি? আপনারা তো আপনার আইসিসি বিসিসি এটা কিছু অভিযোগ দেন না, বিসিসি অভিযোগ দিতেন আগে যে নাইট রাইডার্স কেন আমার এই ক্রিকেটার সাথে এরকম করলো, আচরণ করলো, তাহলে সেটা বিসিসিআই এবং এই ধরনের উদ্যোগ নিত। জি দাদা ঠিক আছে না কথাটা আমার? এটা আমাকে জানান দিতে পারে অনেকে ভাই। এখন আমি একটা বলি দাদা, এটা ভবিষ্যৎ যেটা বলছেন, আমি এটা বললাম না যে ভারতের হাত ধরে বাংলাদেশের উত্থান, ভারতের হাত ধরে বলাটা ঠিক হবে না, ভারতের সাথে জন্যই বাংলাদেশের ক্রিকেটের পতন শুরু হয়েছে। এবং আপনি দেখবেন এই যে আগামী সেপ্টেম্বরে ভারতের সাথে বাংলাদেশের খেলা আছে, মানে সামনের বছরে এই বছর সেপ্টেম্বরে বাংলাদেশের ভারত আসার কথা, বাংলাদেশে দেখবেন ভারত আসবে না। ইভেন ভারতে শুনেন, ভারত হলো আপনার ক্রিকেট, আমি আজকে তথ্য পাইলাম যে 78% রেভিনিউ ভারত থেকে আসে আইসিসির, 78%। এখন তারা পায় মাত্র 38% বা সামথিং কিছু বেশি পায়, তাদের কাছ থেকে রেভিনিউ আসে 78% আর ওরা পায় 38%। তার মানে কি তাদের রেভিনিউ কিন্তু অন্যান্য কান্ট্রিগুলি আপনার কন্ট্রিবিউট করে নেয়, তাহলে তাদের থেকে থাকবে না, প্রভাব থাকবে না। এখন মনে করেন ভারত যখন নিজে খেলতে আসবে না, অনেক দেশে দেখবেন খেলতে আসবে না। একটা সময় শুনছিলেন না, ভারত যখন পাকিস্তানে খেলা বন্ধ করে দিয়েছে, অনেক দেশে খেলতে পাকিস্তান যায় না, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা যাওয়া বন্ধ করে দিছিল। পরে শ্রীলঙ্কা তাও গেছিল, কিভাবে যাওয়ার পরে যখন বন্দুক হামলা শুরু হলো, ওর শ্রীলঙ্কা তো আর জীবনের লাগে বন্ধ করলো যে না আমরা আর পাকিস্তান খেলতে যাবো না। সেম ঘটনা আস্তে আস্তে দেখবে ধীরে ধীরে ওই দিকে যাবে, আর বাংলাদেশের আস্তে আস্তে এইটা র্যাঙ্কিং নিচে দিকে যেতে যেতে এসব বাংলাদেশের সাথে কি খেলতে আসবে না, মানে ওই যে তৃতীয় সারি স্কটল্যান্ড, মন্টল্যান্ড যা আছে না, বাংলাদেশের ক্রিকেট বাংলাদেশের ফুটবলের মতো হয়ে যাবে, মানে বড় হবে তবে ফুটবলের মতো হবে আর কি, ফুটবল হবে, ফুটবল মতো। রফিক ভাই আবার আসবে আপনার আরেকটা জিনিস হলো না, এখানে একটা কথা বলে নেই, এখানে একটা পয়েন্ট আমি আজকে যে ভিডিওটা পাইলাম যে আমাদের যে বর্তমান যে উপদেষ্টা আছে, দেখেন ক্রিকেটে নিয়ে, হ্যাঁ জি দাদা আমি বেরিয়ে যাচ্ছি না দাদা, আমি পরে কথা বলবো। হ্যাঁ জি, তরুণদা অসুস্থ তো, উনি আমি অনেক রিকোয়েস্ট করে নিয়ে আসছি, উনি গতকাল থেকে অসুস্থ। তরুণদা, ভারত কেন বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারকে সরিয়ে নিল, কোন কোন ক্ষেত্রে? আমি তার আগে রফিকুল ভাইয়ের একটা ভুলকে আমি সংশোধন করে দিই। আপনাদের বাংলাদেশের মানুষের, আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করছি না, তারা পূর্বপর না জেনে তারা ধুমধাম কথা বলে দেন। যেমন রফিক ভাই এখনই একটা কথা বললেন, সেটা হচ্ছে এই দোষটা হচ্ছে শাহরুখ খানের, উনি কিচ্ছু জানেন না। আপনাদের দেশে কিছু মানুষ আছে তারা সব ব্যাপারটা জানে, জেনে বসে আছে, আদৌ তারা কিছু জানে না। এখানে বিসিসিআই, আমি যেটা বললাম, এখানে বিসিসিআই প্রথমে ঠিক করেছিল, তার ঠিক করাই উচিত হয়নি। ভারত বাংলাদেশের যখন এই সম্পর্ক চলছে, প্রথম তো কলকাতাতে করাটাই উচিত হয়নি, অন্য শহরে করতে পারত। এখানে যখন ভারত, এখানে বাংলাদেশ বিরোধীতে একটা তুঙ্গে উঠে গেছে, আমি তো বারবার ভিডিওতে বলি, তুঙ্গে উঠে গেছে। শাহরুখ খান যদি জানতেন যে এই মুস্তাফিজুরকে নিলে
তার 9,20,00,000 টাকা তার গচ্ছা যাবে, তার নিতেন না। যখন এই গন্ডগোলটা পাকলো তখন বিসিসিআই চাপলো হচ্ছে আইসিসি কে যে তোমরা নিষিদ্ধ করো। আইসিসি যখন নিষিদ্ধ করলো তখন শাহরুখ খানের সামনে আর কোনো রাস্তা নেই। শাহরুখ খান প্রেস কনফারেন্স করে দিল। দেখেছেন কি প্রেস কনফারেন্সটা রফিকুল ভাই? আমি আপনি দেখিনি। দেখেছেন প্রেস কনফারেন্সটা শাহরুখ খানের? না দেখে না। তাহলে কথা বলছেন কেন? না দেখে কথা বলছেন কেন? মানুষকে ভ্রান্ত করবেন না। যুক্তি দিয়ে যদি আপনি কথা বলতে পারেন, আপনার তথ্য ভিত্তিক যদি কথা বলেন তাহলে কথা বলবেন, তাহলে আমায় ডাকবেন, আদারওয়াইজ আমাকে ডাকবেন না। এখানে ভুলভাল শোনার জন্যই বসে নেই। তখন শাহরুখ খানের উপর একটা চাপ তৈরি হলো যে বিসিসিআই এরকম চাইছে না, আইসিসি চাইছে না, এরা মুস্তাফিজুরকে ফিরিয়ে দিতে হবে। শাহরুখ খান প্রেস কনফারেন্স করে পরিষ্কার বলে দিল, আমি কারোর ব্যক্তিগত ক্ষতি চাই না। 9,20,00,000 টাকা যেটা দেওয়ার কথা ছিল মুস্তাফিজুরকে, সেই 9,20,00,000 টাকা আমি নাইট রাইডার্স এর পক্ষ থেকে দিয়ে দেবো, তার যাতে ব্যক্তিগত ক্ষতি না হয়। আপনারা এগুলো জানেন না, আপনারা সব উল্টো পাল্টা বলে যাবেন, তাহলে পরে এটা আমাদের সংবাদে আসে নাই, সংবাদে আসে নাই। এটা তো বিশাল আপনাদের বিশাল সংবাদে একটা অনেক কিছু আসে না আপনাদের হ্যাঁ, সংবাদে অনেক কিছু আসে না। আপনাদের এটা বাইরে বেরোন। এই সংবাদটা আপনাদের আসে নাই। সমস্যা হচ্ছে আপনাদের পৃথিবীটা হচ্ছে আপনাদের দেশের মধ্যে সীমাবদ্ধ। এই যে তোমার মায়ানমারের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্কটা তৈরি হচ্ছে, একজন কজন দেখে, এথিক্যাল টক বলে একটা চ্যানেল একটা হয়েছে, একটা বাচ্চা ছেলে করে, ভূ রাজনৈতিক জ্ঞান তার যা আছে বাংলাদেশের আচ্ছা আচ্ছা মানুষের জ্ঞান নেই। আবার বলছি নামটা, দ্য এথিক্যাল টক্স চ্যানেলটা সবে শুরু করেছে। আমি প্রথম থেকে দেখি এবং মন্তব্য করি, তার প্রত্যেক কটা কথা কিন্তু যুক্তিসঙ্গত। সে কিন্তু বোঝা যায় সে বেশ শিক্ষিত ছেলে এবং মানে ভারতবর্ষ কেন সারা পৃথিবী যিনি নিয়ে কালচার করে, রাজনীতি নিয়ে কালচার করে। ওর পুরোনো ভিডিও গুলো সমস্ত দেখবেন। আপনার সমস্যা হলো আপনারা জানবেন না, ধুমধাম আপনারা কথা বলে দেবেন, তাহলে এখানে বসিয়ে রেখে আমাকে এই কথাগুলো শোনানোর কি দরকার? নিজেরা অনুষ্ঠান করে নিন। জি আমার সঙ্গে কথা বলতে গেলে যুক্তি দিয়ে তথ্য ভিত্তিক কথা বলতে হবে। তা কিছু মনে করলো রফিকুল ভাই আমি ব্যক্তিগত আক্রমণ করিনি। না না না, এটা আসে নাই তো, আমি বললাম আপনাকে। এটা আমরা তো ওই যে উনি দুঃখ প্রকাশ করছে, এটা ঠিক আছে। আপনাদের দেশ দিয়ে পৃথিবীকে বিচার করবেন না, বা আপনাদের দেশ দিয়ে ভারতবর্ষকে বিচার করবেন না। উত্তরপ্রদেশের যা আয়তন বাংলাদেশের আয়তন তার থেকে ছোট। বলেন মাসুম ভাই। জি তরুণদা আমরা প্রসঙ্গে যাই। সেটা হচ্ছে যেটা বলছিলাম, ভারত বাংলাদেশ থেকে তাদের কূটনীতিকদের পরিবারকে সরিয়ে নিয়েছে। প্রশ্ন হলো কোন কোন ক্ষেত্রে, কি কি কারণে ভারত সাধারণত এই ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকে? যদি সংক্ষেপে একটু এই বিষয়টা আলোচনা করেন, এরপরে আমরা অন্য প্রসঙ্গে চলে যাব। আমি সংক্ষেপে বলি, আমি বেকার আমি কপ চাই না, আমার সময় আছে, দর্শকদের সময় আছে, দর্শকদের এত সময় তারা দেবে কেন? এই ধরনের সিদ্ধান্ত যে নেবে এরকম আমিও জানতাম না। আমার কাছে, আমি ভিডিওতে বলেছি, আমার কাছে হিন্দু থেকে একটা আমার কাছে এলো, নোটিফিকেশন এলো যে এরকম সরিয়ে নেওয়া হচ্ছে, সেটা হচ্ছে রাত্রি 11:13-তে। তখন আমার কাছে কোনো রকম খবর ছিল না, আগাম এই ধরনের খবর কিছু আমাদের কাছে আসে না। মানে ভারতের সরকার কি করবে না করবে সেটা সম্পূর্ণ তাদের ভেতরের ব্যাপার, তারা কিন্তু কখনো মানে বাইরে পার করে না। আমি বলি না ভারত পাকিস্তানের যুদ্ধের ব্যাপারে আমি যে উপমাটা বারবার দিই, যে আমি লাইভ করছিলাম তখন কার সঙ্গে, অন্য একটা কার সঙ্গে করছিলাম, যাই হোক নিউ ইয়র্কে কোন এক মহিলার সঙ্গে করছিলাম, ওই যে সুলতানা রহমান। না 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 না, আরেকজন, তার নামটা শাইলা আহমেদ বোধহয়, খুব সম্ভবত। হ্যাঁ হ্যাঁ, খুব সম্ভবত। তো যাই হোক, তো
এক্ষেত্রেও আমরা জানতাম না, এখন তখন এত রাত্রির হয়ে গেছে, তারপরে খবরাখবর নিতে নিতে আমি যেটুকু জানলাম যে একটা প্লেন ওখানে চলে গিয়েছে, ঢাকা বিমানবন্দরে নেমে গেছে ইন্ডিয়ান এয়ারলাইন্সের, তাদেরকে তুলে আনার জন্য। ওটা কনফার্ম করবো যে তারও উপায় নেই, তখন 12টা বেজে গেছে, কাকে আর ফোন করবো এত রাত্রিবেলা? এত রাত্রিবেলা ফোন করা যায় না। তা আমি ওই জন্য আর কিছু করিনি, যতটুকু পেয়েছি আমি 3 মিনিটের একটা ভিডিও 3.5 মিনিটের করে আমি ছেড়ে দিয়েছিলাম, যে মানুষ অন্তত জানুক যে এই ঘটনাটা ঘটছে। এখন পরে জানা গেল না, প্লেন না বেরিয়ে তাদেরকে বলা হয়েছে তোমরা ফিরে এসো, যে যার মতো করে ফিরে এসো। এটা গন্ডগোল হয়, কিন্তু পরে সেটা শুধরে নিতে হয়। গন্ডগোল যে আমার হয় না তা নয়, আমারও হয়। কাজ করতে গেলে ভুল হবেই, আমারও ভুল হয়েছে, তোমারও ভুল হয়, সবারই ভুল হয়, রফিক ভাইয়েরও ভুল হয়। তো যাই হোক, এখন কেন করলো ভারত নিশ্চয়ই মানে এজেন্সি লেভেল থেকে এমন কিছু খবর পেয়েছে যেখানে বোঝা যাচ্ছে যে ভারতীয় কূটনীতিক যারা রয়েছে তাদের ফ্যামিলি, তাদের ওখানে থাকাটা নিরাপদ নয়। কারণ কূটনীতিক তার নিজের কাজে ব্যস্ত, ওখানে তার ছেলে মেয়ে স্কুলে পড়ে, তাকে বাজার হাট করতে হয়, তাকে এদিক ওদিক যেতে হয়। আমি যদি কূটনীতিক হই, আমার স্ত্রী আমার বাচ্চা তো ওখানেই থাকবে। ওই জন্য এমন কিছু একটা, সেই রাতেই বলেছিলেন, এমন কিছু একটা পেয়েছে খবর যে তার ভিত্তিতেই এটা করেছে। পরে জানা গেল যে মায়ানমার একটা ভেতরে ভেতরে প্ল্যান করছে যে অ্যাটাক করবে বাংলাদেশ, কারণ তাদের ভ্যালিড গ্রাউন্ড রয়েছে। আরাকান আর্মিকে এ করছে, টাকা পয়সা অস্ত্র দিয়ে সাহায্য করছে মায়ানমারকে এ করা, অস্থির করার জন্য। সেটা আমেরিকা করছিল, তারপরে তো মাঝে বন্ধ হয়ে গেল। কিন্তু সেটা এখন বন্ধ আছে এই কারণে যে ওখানে 25 তারিখ না 26 তারিখ বোধহয় একটা ইলেকশন আছে মায়ানমারে, সেই ইলেকশনটার জন্য বন্ধ আছে। তা ভারত বলেছিল দাঁড়া ভাই, 2 দিন দাঁড়া, আমি আমার পরিজনকে ফিরিয়ে দিচ্ছি, ফিরিয়ে নিয়ে তারপরে তো যা করবি করো। শুধু স্কেলিটন স্টাফটা রেখে দিয়েছে, বাকি স্টাফেদের তুলে নিয়ে চলে এসছে। এর পেছনে আর কি গল্প আছে আমি জানি না। মাসুদ ভাই, না দাদা, দাদা এই যে অ্যাকশন, যেটা ফ্যামিলি তুলে নেয়া, পৃথিবীর আর কোথায় এই ধরনের ঘটনা ঘটেছে ভারতের বেলায়? বা আমি যেটা জানতে চাই সেটা হচ্ছে কি 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 ক্ষেত্রে সাধারণত এটা হয়? তারা কি নিরাপত্তা শঙ্কা ছিল, বা বাংলাদেশে ভারত যে জঙ্গিবাদের উত্থানের কথা বলছে এই ধরনের আশঙ্কা থেকে এই ধরনের কিছু কি জানা গেছে? না এখনো পর্যন্ত আমার কানে আসেনি, আমার কানে আসেনি। আর যেটা এসছে সেটা প্রকাশ করার মতো নয় বলে আমি বলবো না। জি, যে বিষয়টা নিয়ে কথা বলবো, আমরা শেষের দিকে চলে আসি। তরুণদাকে আরেকটা প্রশ্ন করে, তরুণদা অসুস্থ, কোন সময় আপনার চলে যেতে হয় আমি জানি না। সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ নিয়ে যে খেলা খেলছে, একটু আগে আপনি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের কথাটা তুলছিলেন যে বার্মা, আবার ভারতও কিন্তু বসে নেই, প্রতিবেশী দেশ তো, তার নিরাপত্তা, সীমান্তের নিরাপত্তা, নানা বিষয় এখানে জড়িত আছে। চীনের এখানে বিশাল ইনভেস্ট আছে, তারা করে। এই গত 2 দিন আগে মার্কিন রাষ্ট্রদূত এবং চায়নার রাষ্ট্রদূত দুইজনেরই কিন্তু বাকবিতণ্ডা হয়েছে বিবৃতির মাধ্যমে, যে ওরা বলছে, আমেরিকা বলছে এখানে চীন কি করে সেটা নজরদারি করার জন্য মূলত তিনি সেখানে নিযুক্ত হয়েছে। এর পাল্টা কাউন্টারও চায়না করেছে। সব মিলিয়ে আসলে এই বাংলাদেশে হচ্ছেটা কি? চায়না এবং রাশিয়া, রাশিয়া এবং চায়না দুজনেই ভারতকে সাপোর্ট করছে বাংলাদেশ ইস্যুতে, কারণ 3জনেরই এখানে নিবেশ রয়েছে, 3জনের। চীন খুব পাকা খেলোয়াড়, ভারতও খুব পাকা খেলোয়াড়। দেখো, যুদ্ধটা যদি আমি বারবার বলি অন্যের জমিতে অন্য কেউ করে, তার থেকে প্রফিটেবল কিছু নেই। আমার হয়ে যুদ্ধটা যদি মায়ানমার করে আর আমার শত্রুকে যদি মারে, তাহলে পরে আমার ক্ষতি কি?
বরং আমি কিছু টাকা পয়সা দিয়ে দিলাম, কিছু অস্ত্রপাতি দিয়ে দিলাম, যা যা সাহায্য লাগছে তা আমি ব্যাকআপ দিয়ে দিলাম। কারণ আমাদের দেশে মায়ানমার সেনাপ্রধানের 3-4 বার চলে এসেছিলেন, এই খবর কতটুকু জানো আমি জানি না। তারা এসে কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈঠক করেছে। এমনি এমনি এসে জুনটা সরকার বৈঠক করবে না, এমনি এমনি আসেনি। তারপরে কিছু একটা ডিল ফিল হয়েছে, আমি শুনেছি $4 বিলিয়ন না $5 বিলিয়ন বোধহয় দিয়ে দিয়েছে, চীনও দিয়েছে, এরকম কিছু একটা। সঙ্গে কিছু ক্ষেপণাস্ত্র চীন দিচ্ছে, কিছু ড্রোন দিচ্ছে, ভারতও কিছু দিচ্ছে, কিছু মিসাইল দিয়েছে এবং টেকনোলজিও দিয়ে দিয়েছে। এখন দেখা যাক ইলেকশনটার পরে যদি কিছু হয়।